হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন এডটেকের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা অণুজীব অধ্যায়ের আদর্শ ব্যাকটেরিয়ার গঠন নিয়ে আলোচনা করব। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে একটি আদর্শ ব্যাকটেরিয়ার গঠন। চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। দেখো এখানে একটা কি আছে, এখানে একটা আদর্শ ব্যাকটেরিয়া আঁকানো আছে, ঠিক আছে। এটা একটি আদর্শ ব্যাকটেরিয়ার চিত্র, ঠিক আছে। চিত্রটার নাম কি? আমাদের চিত্রটা হচ্ছে ব্যাকটেরিয়া। এই চিত্রটা তোমাদের আঁকানো শিখতে হবে, হ্যাঁ, চিত্রটা অবশ্যই আঁকানো শিখতে হবে। দেখো এটা একটা আদর্শ ব্যাকটেরিয়ার চিত্র, তাই তো? তুমি এই চিত্রটা কিভাবে আঁকাবা? হ্যাঁ, দেখো কিভাবে আঁকাবা আমি একটু বলে দেই। এইভাবে দিবা, ঠিক আছে। একটা কোষঝিল্লি এবং একটা কোষ প্রাচীর, ওকে। পরে কি দিবা? বাহির দিয়ে একটা স্লাইম স্তর দিবা এভাবে, ঠিক আছে। পরে কি দিবা? এদের ভেতরে কি থাকবে? এই যে কোষঝিল্লিটা, ভেতরের কোষঝিল্লিটা এভাবে ভাঁজ হয়ে যাবে, হ্যাঁ। এগুলো আমি সব একাই চিত্র দেখাই দিব এবং ব্যাখ্যাও বলে দিব, ঠিক আছে। পরে কি থাকবে? এদেরকে পিলি থাকবে, যেটা দিয়ে পোষক কোষের সাথে যুক্ত হয়ে যাবে, সংযুক্তির কাজ করবে এই পিলি। এদের থাকবে কি ভাই? কিছু ফ্ল্যাজেলা থাকবে, ঠিক আছে। এইভাবে চিত্রটা তুমি আঁকাবা। এই যেভাবে চিত্রটা আঁকাবা, ঠিক আছে। এবং এদের কি থাকবে? একটা কি থাকবে? ক্রোমোজোম থাকবে, হ্যাঁ। ওকে, ক্রোমোজোমটা কেমন? এই যে এরকম ফুলের মতো, এই যেমন ফুলের মতো থাকবে। কি এদের থাকবে? কি ভোলেউটিন, এইভাবে দিবা, ভোলেউটিন দিবা, হ্যাঁ, ঠিক থাকবে। থাকবে হচ্ছে কি প্লাজমিড থাকবে। এদের কি থাকবে? যে প্লাজমিড থাকবে, প্লাজমিড দিবা। থাকবে হচ্ছে কি রাইবোজোম দানা এবং কি সাইটোপ্লাজম, ঠিক আছে। এই যে চিত্রটা এইভাবে আঁকাবা, ওকে। ওকে, তাহলে দেখো আমরা ক্লাসটা আমাদের আদর্শ ব্যাকটেরিয়ার চিত্রটা দেখো। এই যে দেখো এখানে কি আছে? একটা আদর্শ ব্যাকটেরিয়ার চিত্র আছে, ঠিক আছে। এই চিত্রের বিভিন্ন জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করব, তাই না? দেখো এটাকে, এই যে দেখো এই বাহির আছে না, এই যে বাহিরের দিকে একটা, এই যে এটা তো একটা ব্যাকটেরিয়া, সম্পূর্ণটা একটা ব্যাকটেরিয়া চিত্র, তাই তো? এটা হচ্ছে ব্যাকটেরিয়াটার কি একটা বাহিরের স্তর, ক্যাপসিউল, ওকে। পরে এটা হচ্ছে কি ব্যাকটেরিয়াটার কোষ প্রাচীর, এটা হচ্ছে কোষঝিল্লি, এইগুলো হচ্ছে ফ্ল্যাজেলা, এটা হচ্ছে পিলি, এটা হচ্ছে কি ভাই? মেসোসোম, এটা ক্রোমোজোম, এটা রাইবোজোম, এগুলো কি ভলিউটিন, এটা হচ্ছে প্লাজমিড, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমরা এক একটা জায়গার কি করব, নাম জানবো এবং প্রত্যেকটা জায়গার ব্যাখ্যাও করব, ঠিক আছে। ওকে, এই যে দেখো এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে কি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে কোষ প্রাচীর, ঠিক আছে। এই যে দেখো খেয়াল করো, এটা হচ্ছে কোষ প্রাচীর এবং এইটা হচ্ছে কোষ ঝিল্লি, মাইকো কি প্লাজমা মেমব্রেন, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, ওকে, বা কোষ ঝিল্লি। আর এটা হচ্ছে কি কোষ প্রাচীর, ঠিক আছে। ওকে, এদের কোষ প্রাচীর, এদের কোষ প্রাচীরটা কেমন হবে? জড়ো হবে, ঠিক আছে। আচ্ছা, ব্যাকটেরিয়ার যে গঠন পড়তেছি, হ্যাঁ, ব্যাকটেরিয়া কি এই জিনিসটা কি আমরা বুঝি? ব্যাকটেরিয়া হচ্ছে কি, ব্যাকটেরিয়া হলো জড় কোষ প্রাচীর বিশিষ্ট এককোষী আনুবৃক্ষণিক অণুজীব। আবারও বলি, ব্যাকটেরিয়া কি? জড় কোষ প্রাচীর বিশিষ্ট এককোষী আনুবৃক্ষণিক আদিকেন্দ্রিক অণুজীব। আদিকেন্দ্রিক মানে কি ভাই? প্রোক্যারিওটিক, মানে যাদের সুগঠিত নিউক্লিয়াস থাকবে না, হ্যাঁ, ওকে। এবং এরা কি করে? যা সাধারণত ক্লোরোফিল বিহীন হবে এবং দ্বিবিভাজনের মাধ্যমে বংশ বিস্তার করে। তাহলে ব্যাকটেরিয়া কাকে বলবো আমরা? ব্যাকটেরিয়া হচ্ছে জড় কোষ প্রাচীর বিশিষ্ট এককোষী অতি আনুবৃক্ষণিক আদিকেন্দ্রিক অণুজীব, যা সাধারণত ক্লোরোফিল বিহীন এবং দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে, সেটাই হচ্ছে ব্যাকটেরিয়া, ঠিক আছে। ওকে, আমরা ছিলাম কি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে, ঠিক আছে। এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে কি পেপটিডোগ্লাইকান পলিমার। এই কোষ প্রাচীরের প্রধান উপাদানটা হচ্ছে কি, এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে কি পেপটিডোগ্লাইকান পলিমার, ঠিক আছে। ওকে, দেখো লিখে দেই, হ্যাঁ। এই কোষ প্রাচীরের এটার প্রধান উপাদান কি? প্রধান উপাদান এগুলো তোমাদের জানতে হবে, হ্যাঁ। প্রধান উপাদান, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে কি পেপটিডোগ্লাইকান পলিমার, যেটা কি কার্বোহাইড্রেট দিয়ে তৈরি। পেপটিডোগ্লাইকান পেপটিডোগ্লাইকান পলিমার,
ঠিক আছে, পলিমার কি মানে বহু মনোমার একসাথে যুক্ত হয়ে পলিমার গঠন করে। ঠিক আছে, এই দেখো এই যে বললো যে পেপটিডোগ্লাইকান পলিমার, এই পেপটিডোগ্লাইকান পলিমারটা কি ভাই, এটা হচ্ছে কার্বোহাইড্রেটের পলিমার বা মিউকোপ্রোটিন। ঠিক আছে, এই পেপটিডোগ্লাইকান পলিমারটা কি, এটা কি ভাই কার্বোহাইড্রেট। ঠিক আছে, মানে এটা শর্করা, শর্করা দিয়ে তৈরি, কার্বোহাইড্রেট পলিমার, কার্বোহাইড্রেট পলিমার। ঠিক আছে, বাকি কি বলবো আমরা, বলবো হচ্ছে কি মিউকোপ্রোটিন, মিউকোপ্রোটিন। ঠিক আছে, মিউকোপ্রোটিন। তাহলে আমরা কি বলবো, এই ব্যাকটেরিয়ার যে কোষপ্রাচীরটা আছে, এই ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরটাকে এর প্রধান উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকান পলিমার। ঠিক আছে, যা সাধারণত কার্বোহাইড্রেটের তৈরি। ঠিক আছে, ওকে। আর কি বলেছে যে মিউরিন থাকে, হ্যাঁ এই পেপটিডোগ্লাইকান পলিমার বা তুমি কি বলবা মিউরিন, মিউরিন। ঠিক আছে, এগুলো কি পেপটিডোগ্লাইকান পলিমার, মিউরিন, এগুলো কি কোষপ্রাচীর এর ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের উপাদান। ঠিক আছে, আর এই পেপটিডোগ্লাইকান পলিমারটা কি ভাই, এটা কার্বোহাইড্রেটের পলিমার। ওকে, ঠিক আছে। তাছাড়া আরো কিছু থাকে, হ্যাঁ কয়েকটা অ্যাসিড থাকে। ঠিক আছে, টিকোইক অ্যাসিড এবং মুরামিক অ্যাসিডও থাকে। এই কোষপ্রাচীর গঠনের ক্ষেত্রে টিকোইক অ্যাসিড এবং মুরামিক অ্যাসিডও কাজ করে। ঠিক আছে, ওকে। তাহলে আর কি পাবো, কোষপ্রাচীর কি কি গঠন দিয়ে হচ্ছে ভাই, টিকোইক অ্যাসিড এবং মুরামিক অ্যাসিডও থাকে। টিকোইক অ্যাসিড, টিকোইক অ্যাসিড প্লাস মুরামিক অ্যাসিড। ঠিক আছে, অবশ্যই তোমাকে এই অ্যাসিডগুলোর নাম জানতে হবে। টিকোইক অ্যাসিড প্লাস মুরামিক অ্যাসিডও থাকে। তাহলে এই কোষপ্রাচীর কি দিয়ে তৈরি হয় ভাই, কোষপ্রাচীরের প্রধান উপাদানটাই হচ্ছে পেপটিডোগ্লাইকান পলিমার। ঠিক আছে, বা মিউরিন। আর এই পেপটিডোগ্লাইকান পলিমারটাকে একটা কার্বোহাইড্রেটের পলিমার। ঠিক আছে, তাছাড়া এই কোষপ্রাচীরে টিকোইক অ্যাসিড এবং মুরামিক অ্যাসিড থাকে। ঠিক আছে, দেখো তুমি একটা ছোট্ট ছন্দ থেকে এইগুলো মনে রাখবা। হ্যাঁ, মনে করো যে পোলাটা টিকা দিয়ে মুক্ত, পোলাটা মানে ছেলেটা টিকা দিয়ে মুক্ত, টিকা দিয়ে মুক্ত। ঠিক আছে, এই পোলাটা দিয়ে তুমি কি মনে রাখবা, এই পোলাটা দিয়ে মনে রাখবা পেপটিডোগ্লাইকান পলিমার। ঠিক আছে, পোলাটা দিয়ে কি পেপটিডোগ্লাইকান পলিমার। টিকা দিয়ে কি মনে রাখবা, এই যে টিকোইক অ্যাসিড। ঠিক আছে, আর মুক্ত দিয়ে কি মনে রাখবা, মুরামিক অ্যাসিড। দিয়ে কিছু নাই। ঠিক আছে, পোলাটা দিয়ে কি ভাই পেপটিডোগ্লাইকান পলিমার, টিকা দিয়ে কি মনে রাখবা টিকোইক অ্যাসিড, এবং মুক্ত দিয়ে মনে রাখবা মুরামিক অ্যাসিড। ওকে, তাহলে আমরা কোষপ্রাচীরে কি পড়লাম, ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের প্রধান উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকান পলিমার। ঠিক আছে, বা মিউরিন। আর এই পেপটিডোগ্লাইকান পলিমারটাকে এক ধরনের কার্বোহাইড্রেটের পলিমার। তাছাড়া ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে টিকোইক অ্যাসিড এবং মুরামিক অ্যাসিডও থাকে। ঠিক আছে, তাহলে আমরা কোষপ্রাচীরের ব্যাখ্যাটা দেখে ফেললাম, তাই না? আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, এইবার আসো আমরা ব্যাকটেরিয়ার ক্যাপসিউলটা দেখি। হ্যাঁ, এই যে দেখো, এই যে ব্যাকটেরিয়াটার বাহিরের দিকে একটা আবরণ আছে না, এই যে ব্যাকটেরিয়ার যে বাহিরের দিকে আবরণটা আছে, এই যে বাহিরের দিকে আবরণ, এই বাহিরের দিকের আবরণটাই হচ্ছে কি ক্যাপসিউল। ঠিক আছে, এই বাহিরের দিকের আবরণটাই হচ্ছে কি ক্যাপসিউল। এটা উপরে লিখি, এটা কি কোষ প্রাচীর, কোষ প্রাচীর। ঠিক আছে, এই যে ব্যাকটেরিয়ার যে বাহিরের দিকে যে আবরণটা আছে, এই যে দেখো বাহিরের দিকে যে আবরণটা আছে, এটাকে বলবো আমরা ক্যাপসিউল। ঠিক আছে, ক্যাপসিউলটার কাজ কি, ব্যাকটেরিয়া যখন প্রতিকূল অবস্থায় মানে কি বিরূপ আবহাওয়ায় পড়ে, তখন কি হয়, এই ক্যাপসিউলটা ব্যাকটেরিয়াটাকে রক্ষা করে। ঠিক আছে, আমাদের যেমন কি আছে, ত্বক আছে, আমাদের শরীরে আঘাত লাগলে তখন প্রথমে ত্বক আঘাতপ্রাপ্ত হয়, তাই না? তাই তখন এই তো ব্যথাটা আমরা অনুভব করতে পারি। তেমন কি করে, আগে ত্বককে বাধা দেয়, তাই তো? এমন ব্যাকটেরিয়াকেও প্রতিকূল পরিবেশে মানে বিরূপ অবস্থা থেকে বাধা দিবে কে, এই যে এই ক্যাপসিউলটা। ঠিক আছে, ক্যাপসিউল, বুঝতে পেরেছ? ক্যাপসিউল কি করবে, এই ক্যাপসিউল কি করবে, ব্যাকটেরিয়াকে প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করে। এটা স্তরটার নাম হচ্ছে কি স্লাইম স্তর।
ক্যাপসিউল, এটাকে বলা হয় স্লাইম স্তর, স্লাইম স্তর। ঠিক আছে, এই ক্যাপসিউলটা কি করবে, এই ক্যাপসিউলটা হচ্ছে প্রতিকূল অবস্থা থেকে ব্যাকটেরিয়াটাকে রক্ষা করা এর প্রধান কাজ। আর এই ক্যাপসিউল হচ্ছে কার্বোহাইড্রেট বা পলিপেপটাইড দিয়ে তৈরি। এই ক্যাপসিউল কি দিয়ে তৈরি, এই ক্যাপসিউল হচ্ছে কি ভাই কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট বা পলিপেপটাইড দিয়ে তৈরি। পলিপেপটাইড দিয়ে তৈরি। ঠিক আছে, এই ক্যাপসিউলটা কি কার্বোহাইড্রেট বা পলিপেপটাইড দিয়ে তৈরি। ঠিক আছে, ওকে। এবং কি করে, এর প্রতিকূল পরিবেশ থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করে। ঠিক আছে, প্রতিকূল পরিবেশ থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করে, প্রতিকূল পরিবেশ থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করে। ঠিক আছে, তাহলে ক্যাপসিউল থেকে আমরা কি পড়লাম, ক্যাপসিউল থেকে পড়লাম এটি পলিপেপটাইড বা কার্বোহাইড্রেট দিয়ে তৈরি। আর কি, এটি প্রতিকূল পরিবেশ থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের ক্যাপসিউলটা চলে গেল, তাই তো। আবারও বলি, ক্যাপসিউল কি পলিপেপটাইড বা কার্বোহাইড্রেট দিয়ে তৈরি এবং এটি কি করে, প্রতিকূল পরিবেশ থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করে। ঠিক আছে, এবার আমরা ফ্ল্যাজেলা পড়বো। এই দেখো, এই যে দেখো কিছু পায়ের মতো দেখতে পাচ্ছ না, এই যে ব্যাকটেরিয়ার কিছু পায়ের মতো দেখতে পাচ্ছ না, এই যে এইগুলোকে বলা হয় ফ্ল্যাজেলা। এইগুলো দিয়ে ব্যাকটেরিয়া কি করে, চলাচল করে। এটাকে আমরা কি বলবো, এইগুলোকে বলবো আমরা ফ্ল্যাজেলা। ঠিক আছে, এই ফ্ল্যাজেলা দিয়ে ব্যাকটেরিয়া কি করে, চলাফেরা করে। এটা কি ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলা, ফ্ল্যাজেলা। ঠিক আছে, দেখো একটা ফ্ল্যাজেলা আমরা আঁকতে চেষ্টা করি। ঠিক আছে, এই যে একটা ফ্ল্যাজেলা হচ্ছে কি, এই যে এইরকম থাকবে। এই যে একটা ফ্ল্যাজেলা এরকম থাকবে। ঠিক আছে, ঠিক আছে, দেখো একটা ফ্ল্যাজেলাই দেখতে এরকম হবে, এর তিনটা অংশ থাকবে। ঠিক আছে, এই ফ্ল্যাজেলাটার তিনটা অংশ থাকবে। ঠিক আছে, এই যে দেখো এই প্রথমের একটা অংশ আছে না, এই যে প্রথমের অংশটা, এই যে প্রথমের অংশটা, এটাকে আমরা বলবো কি বেজাল বডি। ঠিক আছে, বলবো কি বেজাল বডি বা বেস, বলবো আমরা এটাকে বেস। ঠিক আছে, বা বেজাল বডি। এই বেস বা বেজাল বডিটার কাজ কি জানো, এই বেস বা বেজাল বডিটা দিয়েই ব্যাকটেরিয়া, ফ্ল্যাজেলাটা ব্যাকটেরিয়ার শরীরের সাথে যুক্ত থাকে। ঠিক আছে, আবারও বলি, এই বেস দিয়ে কি করে, এই যে এই বেসটা দিয়েই, এই যে এই বেস দিয়েই কি করে, ব্যাকটেরিয়ার সাথে যুক্ত থাকে। ওকে, ওকে, ঠিক আছে। দেখো তাহলে আর কি আছে, এদিকে এদের কি আছে, একটা সূত্রক আছে এবং এই দিকে দেখো মাথাটা কেমন সূচালো, এটাকে বলবো আমরা কি হুক। ঠিক আছে, সংক্ষিপ্ত হুক বলবো। আর মাঝের অংশটাকে বলবো কি সূত্র, সূত্র। ঠিক আছে, সুতা। আবার এটাকে কি বলবো, সংক্ষিপ্ত হুক। তাহলে তুমি কি বুঝলা, ফ্ল্যাজেলার কয়টা অংশ থাকে, ফ্ল্যাজেলার তিনটা অংশ থাকে। ফ্ল্যাজেলার তিনটা অংশ থাকে, একটা হচ্ছে বেস বা বেজাল বডি, যেটা দিয়ে কি করে ব্যাকটেরিয়ার শরীরের সাথে যুক্ত থাকে। ঠিক আছে, এই সাইডটা দিয়েই সে ব্যাকটেরিয়ার শরীরের সাথে যুক্ত থাকবে। ঠিক আছে, মাঝখানেরটা হচ্ছে কি সূত্র এবং এক সাইডেরটা হচ্ছে, এই যে এটা হচ্ছে সূত্র এবং এই যে এটা হচ্ছে কি ভাই, এটা হচ্ছে সংক্ষিপ্ত হুক। ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমরা বলবো এই ফ্ল্যাজেলাটা কেমন ভাই, এরা নলাকার রড কোষ। ফ্ল্যাজেলা কেমন, নলাকার রড কোষ, নলাকার রড কোষ। দেখো না এরকম নলের মতো, রডের নলের মতো দেখা যাচ্ছে না, কেমন কি রডের মতো অনেকটা। ঠিক আছে, নলাকার রড কোষ, নলাকার রড কোষ দিয়ে তৈরি হয়। ঠিক আছে, এবং এদের কি থাকে, একটা প্রোটিন থাকে। হ্যাঁ, এটা মনে রাখবা অবশ্যই। এই ফ্ল্যাজেলা গুলো ফ্ল্যাজেলিন নামক প্রোটিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি, ফ্ল্যাজেলা গুলো ফ্ল্যাজেলিন নামক প্রোটিন দিয়ে তৈরি, ফ্ল্যাজেলিন নামক, ফ্ল্যাজেলিন নামক প্রোটিন দিয়ে তৈরি। ঠিক আছে, ফ্ল্যাজেলা গুলো ফ্ল্যাজেলিন নামক
প্রোটিন দিয়ে তৈরি হয়, ঠিক আছে। এরা কি নলাকার বা নলাকার রডকোষ ফ্ল্যাজেলিন নামক প্রোটিন দিয়ে তৈরি হবে, ঠিক আছে। এবং এদের কি থাকে ভাই, তিনটা অংশ থাকে, তাই তো? বলে তো দিলাম তিনটা অংশ কি কি। তিনটা অংশ, একটা হচ্ছে কি যেটা দিয়ে যুক্ত থাকবে ব্যাকটেরিয়ার সাথে, যে অংশটা দিয়ে, ঠিক আছে, সেটাকে বলবো বেস। মাঝখানেরটা হচ্ছে কি সূত্র, এবং এই সাইডেরটা হচ্ছে কি হুক, সংক্ষিপ্ত হুক, ঠিক আছে। ওকে, তাহলে ফ্ল্যাজেলা থেকে আমরা কি কি পড়লাম ভাই? ফ্ল্যাজেলা হচ্ছে কি নলাকার রডকোষ, ঠিক আছে। এটা ফ্ল্যাজেলিন নামক প্রোটিন দিয়ে তৈরি। এর তিনটি অংশ থাকে, বেস, সূত্র এবং সংক্ষিপ্ত হুক। এই ফ্ল্যাজেলার কাজ জানো কি? এই ফ্ল্যাজেলা হচ্ছে কি ব্যাকটেরিয়ার চলাচলে সাহায্য করে, ঠিক আছে, ব্যাকটেরিয়ার চলনে সাহায্য করে, ঠিক আছে। অবশ্যই মনে রাখবা, এমসিকিউ আসবে, ঠিক আছে। ব্যাকটেরিয়ার চলনে সাহায্য করে কে? এই ফ্ল্যাজেলা। কি করে ফ্ল্যাজেলা? কি করে? চলনে সাহায্য করে, চলনে সাহায্য করে, ঠিক আছে। তাহলে আমরা ফ্ল্যাজেলার ব্যাখ্যাটা জেনে নিলাম, ঠিক আছে। ওকে, চলো এবার আমরা পিলিতে যাই। এই যে দেখো, এই যে এই অংশটা দেখতে পাচ্ছ, এই যে একটা অংশ, এই যে একটা অংশ, এটা হচ্ছে পিলি। এই পিলিটার কাজ কি ভাই? এই পিলিটা দিয়াই পোষক কোষের সাথে ব্যাকটেরিয়া যুক্ত হবে, ঠিক আছে। মানে কি, ব্যাকটেরিয়া যদি আমাদের শরীরে আসে তখন কি হবে, সে পিলি দিয়ে আমাদের শরীরের ত্বকের সাথে যুক্ত হয়ে থাকবে, ঠিক আছে। সেটা সূর্যের মতো, দেখছো? এই পিলি দিয়ে কি করবে, সে পোষক কোষের সাথে যুক্ত হয়ে থাকবে, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো পিলি, ঠিক আছে। এই যে দেখো, এটাকে আমরা বলবো কি পিলি, ঠিক আছে। এই যেটাকে, এটাকে বলবো আমরা পিলি, নিচেও একটা আছে, ঠিক আছে। এটাকে আমরা বলবো কি ভাই? পিলি। এই পিলিটার কাজ কি ভাই? পিলিটার কাজ হচ্ছে এই পিলি দিয়ে ব্যাকটেরিয়া পোষক কোষের সাথে যুক্ত হয়, ঠিক আছে। ওকে, এই পিলিটা কেমন? এটা হচ্ছে লুম সদৃশ, ঠিক আছে। লুম সদৃশ অঙ্গ পিলিন নামক প্রোটিন দিয়ে তৈরি। এই পিলিটা কি? এই পিলিটা হচ্ছে কি? এই পিলিটা হচ্ছে লোম সদৃশ, লোম সদৃশ অঙ্গ, লোম সদৃশ অঙ্গ, ঠিক আছে। এই পিলি কি দিয়ে তৈরি? এই পিলিটা হচ্ছে কি ভাই? পিলিন নামক প্রোটিন দিয়ে তৈরি। অবশ্যই মনে রাখবা, হ্যাঁ। পিলি হচ্ছে পিলিন নামক প্রোটিন দিয়ে তৈরি, পিলিন নামক প্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে। ওকে, এবং এই পিলিটা কি করে? এটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে থাকে। হ্যাঁ ভাই, এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হচ্ছে কি, এদের ভায়োলেট রং এরা ধুয়ে যাবে, হ্যাঁ। এদের যে কোষপ্রাচীরটা আছে এটা খুব পাতলা থাকবে, ঠিক আছে। তাই তারা কি করে? ভায়োলেট রংটাকে ধুয়ে ফেলে, ভায়োলেট রং ধরে রাখতে পারে না। এই ধরনের ব্যাকটেরিয়া গুলোকে বলা হয় গ্রাম নেগেটিভ, ঠিক আছে। এরা কি করে? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে থাকে, ঠিক আছে, গ্রাম নেগেটিভ। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কি ভাই? এদের কি থাকবে? এরা ভায়োলেট রং ধরে রাখতে পারবে না, এরা কি ভায়োলেট রং এদের ধুয়ে যাবে, হ্যাঁ। নেগেটিভ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে থাকবে, ঠিক আছে। ওকে, এবং এই পিলি কি করে? পোষক কোষের সাথে সংযুক্তির কাজ করে, ঠিক আছে। এই পিলি কি করে? পোষক কোষের সাথে সংযুক্তির কাজ করে, পোষক কোষের সাথে সংযুক্তির কাজ করে, সাথে সংযুক্তির কাজ, ঠিক আছে। তাহলে আমরা পিলি থেকে কি কি বললাম? একটা উদাহরণ আছে কি গনোরিয়া, ঠিক আছে। গনোরিয়া কি একটা যৌনবাহিত রোগ, ঠিক আছে। দেখো, পিলি থেকে তাহলে কি পড়লাম? পিলি হচ্ছে কি লোম সদৃশ অঙ্গ, ঠিক আছে। এটি পিলিন নামক প্রোটিন দিয়ে তৈরি, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে পাওয়া যায়। এবং এই পিলির কাজ হচ্ছে কি, এরা পোষক কোষের সাথে সংযুক্তির কাজ করে, ঠিক আছে। একটা উদাহরণ হচ্ছে কি গনোরিয়া। ওকে, ঠিক আছে। তাহলে আমরা পিলি সম্পর্কেও জেনে নিলাম, তাই তো? ওকে, এবার আসো আমরা ব্যাকটেরিয়ার প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি সম্পর্কে জানবো, হ্যাঁ। ঠিক আছে, এই যে দেখো, এটা কি ব্যাকটেরিয়ার কোষঝিল্লি না? এটা তো ছিল কোষপ্রাচীর, তাহলে এটা কি হবে? এটা কোষঝিল্লি হবে না? ভেতরের দিকেরটা, এই ভেতরের দিকেরটাকে আমরা বলবো কি কোষঝিল্লি,
কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, কোষঝিল্লি, ঠিক আছে, কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, ঠিক আছে। ওকে, এই প্লাজমা মেমব্রেনটা জানো কি করে? ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াতে, মানে কি সালোক সংশ্লেষণধারী ব্যাকটেরিয়াগুলোতে এই প্লাজমা মেমব্রেন কি করে? ভেতরের দিকে প্রবেশ করে থাইলাকয়েড গঠন করে। ভাই থাইলাকয়েডের ভেতরেই তো সালোক সংশ্লেষণের পিগমেন্টটা থাকে, রঞ্জকটা থাকে, এসব তো আমরা জানি, তাই না? ওকে, দেখো এই ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াতে প্লাজমা মেমব্রেন কি করবে? ভেতরের দিকে ভাঁজ হয়ে থাইলাকয়েড সদৃশ গঠন তৈরি করবে, ঠিক আছে। এটা মনে করো কি একটা প্লাজমা মেমব্রেন, ঠিক আছে। এই ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াতে প্লাজমা মেমব্রেন কি করবে? এই যে এরকম ভেতরের দিকে ভাঁজ হয়ে যাবে, ঠিক আছে। এরকম ভেতরের দিকে কি হয়ে যাবে ভাই? এইরকম ভেতরের দিকে ভাঁজ হয়ে যাবে, ঠিক আছে। এই যে ভেতরের দিকে এরকম ভাঁজ হয়ে যাবে, ঠিক আছে। এটাকেই বলা হয় কি? থাইলাকয়েড, থাইলাকয়েড, ঠিক আছে, যেটার ভেতরে কি থাকে? রঞ্জক থাকে, ঠিক আছে। এই ফটোসিনথেটিক, তাহলে তুমি কি লিখবা? কোষঝিল্লিতে প্রথমে লিখবা কি? ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াতে কোষঝিল্লি ভেতরের দিকে ভাঁজ হয়ে থাইলাকয়েড সদৃশ গঠন সৃষ্টি করে, ঠিক আছে। ওকে, পরে আসো, এই এরা কি? ফসফোলিপিড বাইলেয়ার নির্মিত, এর মাঝে প্রোটিন থাকে। ভাই ফসফোলিপিড বাইলেয়ার মানে কি? ফসফোলিপিডের দুইটা স্তর, ঠিক আছে। এই যে এরকম, এই যে দেখো ফসফোলিপিড বাইলেয়ারের কি বাইলেয়ার দিয়ে তৈরি, ঠিক আছে। এটা কি? ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি, ঠিক আছে। দেখো দুইটা লেয়ার, এই যে একটা লেয়ার, এই যে একটা লেয়ার, ঠিক আছে। তাহলে কি বলবো? এরা ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে নির্মিত, এবং এই ফসফোলিপিডের মাঝে কি থাকে ভাই? এই ফসফোলিপিড গুলোর মাঝে কি থাকে? এই ফসফোলিপিড গুলোর মাঝে ভাই প্রোটিন থাকে, ঠিক আছে। ফসফোলিপিড গুলোর মাঝে প্রোটিন থাকে, ঠিক আছে। তাহলে আমরা কোষঝিল্লিতে কি বলবো? বলবো যে এরা ফসফোলিপিড বাইলেয়ার নির্মিত, এবং এই কি থাকে? ফসফোলিপিডের মাঝে প্রোটিন থাকে, ঠিক আছে। তবে কি থাকবে না? কোনো কোলেস্টেরল থাকবে না, ঠিক আছে। কোনো কোলেস্টেরল থাকবে না, প্রোটিন থাকে। এই ফসফোলিপিডের বাইলেয়ারের মাঝে প্রোটিনও থাকতে পারে, কোলেস্টেরলও থাকতে পারে, ঠিক আছে। কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি থাকবে? শুধুমাত্র প্রোটিন থাকবে, আর কোলেস্টেরল থাকবে না। কোলেস্টেরল, শুধুমাত্র প্রোটিন থাকবে, ঠিক আছে, এবং কি কোলেস্টেরল থাকবে না, ঠিক আছে। অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। এতে শ্বসনিক ও ফসফোরাইলাইটিক এনজাইম থাকে, ঠিক আছে। ইয়েস, সালোক সংশ্লেষণ যে হচ্ছে, তাই তো, এগুলোর এনজাইম লাগবে না। এই ব্যাকটেরিয়াতে কি হয় ভাই? শক্তিও তৈরি হয়, এটিপি তৈরি হয়, ঠিক আছে। কিন্তু এই শক্তিটা আসে কোন জায়গা থেকে? সালোক সংশ্লেষণ তো ঘটবে, এই সালোক সংশ্লেষণ ঘটার জন্য কি থাকে? ফটোফসফোরাইলেটিক এনজাইম লাগে, ঠিক আছে। ফটোফসফোরাইলেটিক এনজাইম লাগে, এই এনজাইম গুলো থাকে, ঠিক আছে, যার মাধ্যমে কি হয়? ফসফোরাইলেশন প্রক্রিয়ায় এটিপি তৈরি করে। আমি আবারও বলি, ঠিক আছে। এদের কি নেই? এদের মাইটোকন্ড্রিয়া কিন্তু নেই। দেখো এই ব্যাকটেরিয়ার কি কোনো মাইটোকন্ড্রিয়া আছে? নাই, মাইটোকন্ড্রিয়া নাই। তবে কি থাকে এদের? মাইটোকন্ড্রিয়া না থাকলেও সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন প্রক্রিয়ায় এটিপি তৈরি করে, ঠিক আছে। মানে শ্বসন, এদের শ্বসনটা হচ্ছে, তাই তো। এদের মাইটোকন্ড্রিয়াটা নাই, বুঝিও, হ্যাঁ। এদের মাইটোকন্ড্রিয়া নাই। আমরা জানি তো মাইটোকন্ড্রিয়ার ভিতরে তো শ্বসন সম্পন্ন হয়, কিন্তু এদের মাইটোকন্ড্রিয়া নেই, কি তবু শ্বসন হচ্ছে। কিভাবে হচ্ছে ভাই? এদের ফটোফসফোরাইলেটিক এনজাইম থাকে, যেটা কি শ্বসনিক একটা এনজাইম, ঠিক আছে। এদের শ্বসনিক এনজাইম গুলো থাকে, এই জন্য এদের কি হয়? এটিপি তৈরি হয়, ঠিক আছে। তাহলে কোষঝিল্লিতে কি হয়? ফসফোরাইলেশন প্রক্রিয়ায় এটিপি তৈরি হয়। ফসফোরাইলেশন প্রক্রিয়ায় ফসফোরাইলেশন প্রক্রিয়ায় কি হয়? এটিপি তৈরি হয়, এটিপি, হ্যাঁ, জৈব মুদ্রা, এটিপি তৈরি হয়, ঠিক আছে। এদের মাইটোকন্ড্রিয়া না থাকলেও
ফসফোরাইলেশন প্রক্রিয়ায় এটিপি তৈরি হয়, কারণ এদের কি থাকে, শ্বসনিক ফসফোরাইলেটিক এনজাইম থাকে। শ্বসনিক ফসফোরাইলেটিক এনজাইম থাকে। ফসফোরাইলেটিক এনজাইম থাকে, এনজাইম থাকে। ঠিক আছে, তাহলে আমরা কোষঝিল্লি থেকে কি কি পড়লাম বলো? প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি থেকে কি কি পড়লাম? ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াতে প্লাজমা মেমব্রেন ভেতরের দিকে প্রবেশ করে থাইলাকয়েড সদৃশ অঙ্গ তৈরি করে। ঠিক আছে, ওকে। এরা কি ফসফোলিপিড বাইলেয়ার নির্মিত, এদের কি থাকে, প্রোটিন থাকে, তবে কোনো কোলেস্টেরল থাকে না। ঠিক আছে, এবং আর কি বললাম, এদের মাইটোকন্ড্রিয়া না থাকলেও সাবস্ট্রেট লেভেল পর্যন্ত কি হয়, ফসফোরাইলেশন প্রক্রিয়ায় এটিপি তৈরি হয়, কারণ এদের কি শ্বসনিক এনজাইম ফসফোরাইলেটিক থাকে। ঠিক আছে, শ্বসনিক ফসফোরাইলেটিক এনজাইম থাকে। ওকে, তাহলে আমরা কোষঝিল্লি সম্পর্কেও জেনে নিলাম। ঠিক আছে, ওকে। এবার আসো আমরা মেসোসোম সম্পর্কে জানি। দেখো এই কোষঝিল্লিটা, দেখো এই যে কোষঝিল্লিটা, এই যে কোষঝিল্লিটা, তাই না? এই কোষঝিল্লিটা এই যে ভেতরের দিকে ভাঁজ হয়ে গেছে না? দেখো তো এই যে কোষঝিল্লিটা, এই যে কোষঝিল্লিটা এই যে ভেতরের দিকে ভাঁজ হয়ে, ঠিক আছে, একটা গঠন তৈরি করছে না? এই গঠনটাকেই বলবো আমরা মেসোসোম। ঠিক আছে, প্লাজমা মেমব্রেন ভেতরের দিকে ভাঁজ হয়ে থলির মতো অংশ তৈরি করে, যাকে মেসোসোম নামে ডাকা হয়। ঠিক আছে, আর এই মেসোসোম কি করে, কোষ বিভাজনে সাহায্য করে। ঠিক আছে, তাহলে দেখো এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে কি মেসোসোম। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে কি ভাই মেসোসোম। এই যেটা, এই মেসোসোমের কাজটা কি, এই মেসোসোমের কাজ হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করা। ঠিক আছে, এই মেসোসোম কিভাবে তৈরি হয়, প্লাজমা মেমব্রেন ভেতরের দিকে ভাঁজ হয়ে। ঠিক আছে, প্লাজমা মেমব্রেন ভেতরের দিকে ভাঁজ হয়ে মেসোসোম তৈরি করে। ঠিক আছে, একটা থলির ন্যায় অংশ তৈরি করে, যেটা হচ্ছে মেসোসোম, তাই না? এবং এই মেসোসোম কি করে ভাই, কোষ বিভাজনে সাহায্য করে। অবশ্যই মনে রাখবা, হ্যাঁ, এটা কি করে, কোষ বিভাজনে সাহায্য করে। ঠিক আছে, তাহলে আমরা মেসোসোম থেকে কি পড়লাম, মেসোসোম থেকে পড়লাম হচ্ছে কি প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি ভেতরের দিকে ভাঁজ হয়ে থলির ন্যায় অংশ তৈরি করে, যাকে মেসোসোম বলে। এবং এই মেসোসোম কি করে, কোষ বিভাজনে সাহায্য করে। ঠিক আছে, ওকে। এবার আমরা সাইটোপ্লাজম নিয়ে পড়বো। ঠিক আছে, সাইটোপ্লাজম নিয়ে জানবো। দেখো এই যে ভেতরের যে অংশগুলো, তাই না, এই যে থকথকে জেলির ন্যায় যে অংশগুলো, তাই তো, এই যে ডট ডট দিয়ে যেগুলো বোঝাইছি, এগুলো কি ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজম। এগুলোকে আমরা কি নামে ডাকবো, ডাকবো হচ্ছে কি সাইটোপ্লাজম নামে ডাকবো। সাইটোপ্লাজম। দেখো এই সাইটোপ্লাজমের মাঝে কিন্তু বিভিন্ন উপাদান আছে, তাই না? দেখাই দিচ্ছি, সাইটোপ্লাজম। ঠিক আছে, এই সাইটোপ্লাজম কি ভাই, এতে শর্করা, আমিষ, চর্বি, খনিজ লবণ থাকে। কি থাকে, শর্করা, আমিষ, চর্বি, খনিজ লবণ ও কোষ গহ্বর থাকে। হ্যাঁ, আমার কথা শুনে লেখো, এই সাইটোপ্লাজমে কি থাকে, এই সাইটোপ্লাজমে শর্করা, আমিষ, চর্বি, কোষ গহ্বর থাকে। ঠিক আছে, মুক্ত রাইবোজোম ও পলিরাইবোজোম প্রধান অঙ্গাণু। ঠিক আছে, পলিরাইবোজোম কি মানে কি, রাইবোজোমের চেইন। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এই যে রাইবোজোম কি থাকে ভাই, 70S রাইবোজোম থাকে। ঠিক আছে, ওকে। এদের কি থাকে, 70S রাইবোজোম। এই এস দিয়ে কি বোঝাচ্ছে, বেদভাগ একক। হ্যাঁ, বেদভাগ। দেখো 70S কি থাকে, 70S রাইবোজোম থাকে। তাছাড়া কি থাকে, পলিরাইবোজোম, অর্থাৎ রাইবোজোমের চেইন। ঠিক আছে, ওকে, এটা অবশ্যই মনে রাখবো। এদের মুক্ত 70S রাইবোজোম থাকে ও পলিরাইবোজোম অর্থাৎ রাইবোজোমের চেইন থাকে, যেটা কি এদের প্রধান অঙ্গাণু। ঠিক আছে, সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়ায় ক্রোমাটোফোর থাকে। হ্যাঁ, এটা কি ভাই, ক্রোমাটোফোরটা কি রঞ্জক। হ্যাঁ,
ওকে, এই সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে কি থাকে? ক্রোমাটোফোর থাকে। ক্রোমাটোফোর, ঠিক আছে, এই ক্রোমাটোফোর থাকে। ওকে, ভলিউটিন নামক ক্ষুদ্র ক্ষুদ্র দানা থাকে। এই যে দেখো এদের কি আছে, এই যে ভলিউটিন নামক সাইটোপ্লাজমের মাঝে এই যে ভলিউটিন নামক ক্ষুদ্র ক্ষুদ্র দানা আছে, ঠিক আছে, এটা আমরা সাইটোপ্লাজমের মাঝে লিখবো। এই যে দেখো ভলিউটিন নামক ক্ষুদ্র ক্ষুদ্র দানা আছে, ঠিক আছে। ওকে, যখন এই ব্যাকটেরিয়াটার বয়োবৃদ্ধি হয়, মানে ব্যাকটেরিয়াটা যখন বয়স্ক হয়ে যায়, তখন এই ভলিউটিন গুলো কি হয় ভাই? কোষগহ্বরে চলে যায়, ঠিক আছে। ওকে, তাহলে কি বলবো, এটাকে আমরা কি নামে ডাকবো? বলবো যে ভলিউটিন। ভলিউটিন, ঠিক আছে। ওকে, তাহলে সাইটোপ্লাজম থেকে আমরা কি পড়লাম? এতে শর্করা, আমিষ, চর্বি, খনিজ লবণ এবং কোষ গহ্বর থাকে। মুক্ত রাইবোজোম ও পলিরাইবোজোম প্রধান অঙ্গাণু, ঠিক আছে। সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়াতে ক্রোমাটোফোর থাকে এবং ভলিউটিন নামক কি থাকে? ক্ষুদ্র ক্ষুদ্র এদের দানা থাকে। ওকে, তাহলে আমরা সাইটোপ্লাজম সম্পর্কেও জেনে নিলাম, ঠিক আছে। ওকে, এবার আসো আমরা ক্রোমোজোম সম্পর্কে জানবো, ঠিক আছে। ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে কি থাকে? ক্রোমোজোম থাকে, দ্বিসূত্রক বৃত্তাকার নগ্ন ডিএনএ থাকে, হিস্টোন প্রোটিন থাকবে না, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এই যে দেখো ব্যাকটেরিয়ার ক্রোমোজোম, এই যে ফুলের মতো দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে কি ফুলের মতো গঠনটা, এটা হচ্ছে কি ব্যাকটেরিয়ার ক্রোমোজোম। 8 নম্বরে আমরা কি নিয়ে কথা বলবো? ক্রোমোজোম নিয়ে কথা বলবো। ক্রোমোজোম, এই ব্যাকটেরিয়ার ক্রোমোজোম, এই ক্রোমোজোমটা তো সাইটোপ্লাজমের ভেতরেই আছে, তাই না? হ্যাঁ, এই ক্রোমোজোমটা সাইটোপ্লাজমের ভেতরেই আছে, ঠিক আছে। ওকে, ক্রোমোজোম সাইটোপ্লাজমে অবস্থিত। ক্রোমোজোম গুলো কেমন হবে? দ্বিসূত্রক বৃত্তাকার ও এদের মাঝে নগ্ন ডিএনএ থাকবে। হ্যাঁ ভাই, নগ্ন ডিএনএ মানে কি ভাই? এই ডিএনএটার মাঝে কোনো হিস্টোন প্রোটিন থাকবে না, ঠিক আছে। ডিএনএ এর মাঝে কোনো হিস্টোন প্রোটিন থাকবে না, এই জন্যই ডিএনএটাকে বলা হয় নগ্ন ডিএনএ, ঠিক আছে। তাহলে ক্রোমোজোমে কি, ক্রোমোজোমটা কেমন? এই ক্রোমোজোমটা হচ্ছে কি ভাই? এই ক্রোমোজোমটা হচ্ছে কি দ্বিসূত্রক, দ্বিসূত্রক বৃত্তাকার, ঠিক আছে। থাকবে কি? নগ্ন ডিএনএ। নগ্ন ডিএনএ, নগ্ন কেন বলা হলো ডিএনএটাকে? কারণ কি থাকে না, এই ডিএনএতে থাকে নাকি হিস্টোন প্রোটিন থাকে না, হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন থাকে না, এই জন্যই ডিএনএটাকে কি বলা হচ্ছে? নগ্ন ডিএনএ নামে ডাকা হচ্ছে, ঠিক আছে। হিস্টোন প্রোটিন থাকে না, এই জন্য এদেরকে কি নামে ডাকা হচ্ছে? নগ্ন প্রোটিন নামে ডাকা হচ্ছে, ঠিক আছে, নগ্ন ডিএনএ নামে ডাকা হচ্ছে। এদের সাইটোপ্লাজম সমৃদ্ধ, সাইটোপ্লাজমস্থ ডিএনএ অঞ্চলকে নিউক্লিয়েট বলা হয়। সাইটোপ্লাজমস্থ ডিএনএ অঞ্চলকে কি বলা হয়? নিউক্লিয়েট নামে ডাকা হয়, ঠিক আছে। দেখো কি বলেছে আরেকটা, ক্রোমোজোমে আরেকটা কি বলেছে? সাইটোপ্লাজমস্থ ডিএনএ সমৃদ্ধ অঞ্চলকে, ঠিক আছে। মানে সাইটোপ্লাজমের যেই অংশটার মাঝে ডিএনএ থাকে ওই অঞ্চলটুকুকে নিউক্লিয়েট নামে ডাকা হয়, ঠিক আছে। সাইটোপ্লাজমস্থ ডিএনএ সমৃদ্ধ অঞ্চলকে নিউক্লিয়েট বলা হয়, এটা মনে রাখবা, ঠিক আছে। আবারও বলি, সাইটোপ্লাজমের যেই অংশটার মাঝে ডিএনএ থাকে ওই আশেপাশের অঞ্চলটাকে নিউক্লিয়েট বলা হয়, অর্থাৎ কি সাইটোপ্লাজমস্থ ডিএনএ সমৃদ্ধ অঞ্চলকে নিউক্লিয়েট বলা হয়, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ক্রোমোজোম সম্পর্কেও জেনে নিলাম, ঠিক আছে। আমাদের আর বাকি রইল কে প্লাজমিড, ঠিক আছে। এই যে দেখো এটা হচ্ছে কি প্লাজমিড, প্লাজমিড, ঠিক আছে। এই প্লাজমিডটা কি ভাই? এটা ব্যাকটেরিয়ার মূল বা বৃহৎ ক্রোমোজোম ছাড়াও দ্বিসূত্রক ক্ষুদ্রাকার বৃত্তাকার ডিএনএ। কি বলি? ব্যাকটেরিয়ার তো মূল ডিএনএ ছিলই, ঠিক আছে, মূল বা বৃহৎ ক্রোমোজোম তো ছিল, এটা ছাড়াও যে দ্বিসূত্রক, এটা ছাড়াও কি থাকে? দ্বিসূত্রক ক্ষুদ্রাকার প্লাজমিড থাকে,
ঠিক আছে, এটাই হচ্ছে কি ডিএনএ। মানে মূল ডিএনএটা ছাড়াও দ্বিসূত্রক ক্ষুদ্রাকার আরেকটা ডিএনএ থাকে যেটাকে বলা হয় প্লাজমিড। আবারও বলি, ব্যাকটেরিয়ার মূল ক্রোমোজোমটা ছাড়াও, ঠিক আছে, ক্ষুদ্রাকার দ্বিসূত্রক ডিএনএ থাকে যেটাকে বলা হয় কি প্লাজমিড। ঠিক আছে, এই প্লাজমিড কি করে, স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন এবং এদের কি থাকে, জিন থাকে। ঠিক আছে, এই প্লাজমিড কি ভাই, এই প্লাজমিড হচ্ছে স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন, স্ববিভাজন সম্পর্ক, স্ববিভাজন, এই প্লাজমিড হচ্ছে স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন, মানে কি এরা বিভাজন ঘটাতে পারবে। ঠিক আছে, এবং আরেকটা কাজ কি করে ভাই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ এই প্লাজমিড হচ্ছে কি বাহক হিসেবে কাজ করে। মানে জিন প্রকৌশলে এই প্লাজমিড কি করে, বাহক হিসেবে কাজ করে। ঠিক আছে, জিন প্রকৌশলে ভেক্টর হিসেবে কাজ করে বা বাহক হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে প্লাজমিড থেকে আমরা কি পড়লাম, ব্যাকটেরিয়ার মূল বা বৃহৎ ক্রোমোজোম ছাড়াও যে বৃত্তাকার ক্ষুদ্র ডিএনএ থাকে সেটাই হচ্ছে কি প্লাজমিড। ঠিক আছে, এই প্লাজমিড হচ্ছে স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন এবং কি এতে স্বল্প সংখ্যক জিন থাকে, এবং এই প্লাজমিড হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অর্থাৎ কি জিন প্রকৌশলে বাহক হিসেবে কাজ করে। তাহলে আমরা আদর্শ ব্যাকটেরিয়ার গঠনটা জেনে নিলাম, তাই তো? আদর্শ ব্যাকটেরিয়ার গঠনে কি কি থাকবে, কোষপ্রাচীর, ক্যাপসিউল, ফ্ল্যাজেলা, পিলি, কোষঝিল্লি, মেসোসোম, সাইটোপ্লাজম, ক্রোমোজোম এবং প্লাজমিড। ঠিক আছে, আশা করি আজকের ক্লাসটা তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের সাথে আবারও পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।